আবির অগ্নিদৃষ্টিতে তাকাতেই মেঘ ভয়ে চোখ নামিয়ে নিয়েছে। আবিরের রুমের আলো জ্বলছে, এয়ার কন্ডিশন অন থাকা সত্ত্বেও আবিরের শরীর ঘামছে। টেবিল থেকে একটা অপ্রয়োজনীয় কার্ড হাতে নিয়ে বাতাস করছে। মেঘ গভীর মনোযোগ দিয়ে আবিরকে দেখে। হাত দিয়ে বাতাস করার কারণে ফোন কিছুটা দূরে সরিয়েছে। মেঘের নজর নগ্ন লোমশ বুকে পড়তেই লজ্জায় চোখ সরিয়ে নিয়েছে। আবির রুমের ছাদের দিকে তাকিয়ে আনমনে কিছু ভাবছে। মেঘ পল্লব ঝাপটে আবারও তাকালো। এবার নজর পড়ে থুতনির নিচে থাকা একটা কালো তিলের দিকে। শেভ করার কারণে দাড়ির আড়ালে লুকিয়ে থাকা তিলটা আজ একটু বেশি ঝলমল করছে। মেঘ সেদিকে তাকিয়ে মুচকি হেসে ঘোরে ডুবে গেছে। আবির নিঃশক্ত কণ্ঠে ডাকলো, এই যে প্রলয়ঙ্কারী, কতবার বলবো এভাবে তাকালে কুছ কুছ হতা হ্যায়, তুম নেই সমঝোগে। মেঘ লাজুক এসে চোখ ঘোরাতেই চেঁচিয়ে উঠল। আপনার পেছনে কে? মেঘের চেঁচানিতে আবিরও লাফিয়ে উঠেছে। আশেপাশে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, কোথায় কে? আমি দেখেছি, কে জানি চলে গেছে এখান থেকে। রুমে কেউ নেই, পর্দা নড়ছে, সম্ভবত এটাই চোখে পড়ছে। আপনি আমায় মিথ্যা কথা বলছেন। রুমে নিশ্চিত কেউ আছে। আপনি যে একদিন বলেছিলেন আপনার বউ আছে, সে কি আপনার রুমে? ওই ওই একদম চুপ, কথায় কথায় চরিত্রে দাগ দিবি না বলে দিলাম। আমার চরিত্র বেলি ফুলের মতো সুগন্ধময় আর পবিত্র। ক্যামেরা ঘোরাচ্ছি, নিজের চোখে দেখ। আবির ক্যামেরা ঘুরিয়ে সম্পূর্ণ রুম ঘুরিয়ে দেখিয়েছে। সবশেষে মেঘ মলিন হেসে বলল, আচ্ছা মানছি। মনের ভেতর শুধু সন্দেহ আর সন্দেহ। গরম পানি খেয়ে অবিশ্বাসের চারাগুলো মেরে অন্ততপক্ষে কিছু সংখ্যক বিশ্বাসের চারা রোপণ করিয়েন। ঘুম পাচ্ছে। ঘুমান। বেশ কিছুদিন কেটে গেছে। মেঘ আজ সকাল সকাল ভার্সিটিতে এসে বসে আছে। বন্যা আসতেই ছুটে গিয়ে খুশিতে গদগদ হয়ে একটা কিটক্যাট চকলেট ধরিয়ে দিল। বন্যা অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করল, এত খুশি কেন আজ? মেঘ একটা চকলেট ছিঁড়ে খাচ্ছে। মেঘের দেখা দেখি বন্যার নিজের চকলেটটা খেতে শুরু করলো। মেঘ আর বন্যা পাশাপাশি হাঁটছে। মেঘ আচমকা বলে উঠল, শুক্রবারে ভাইয়ার জন্য বউ দেখতে যাব। সঙ্গে সঙ্গে বন্যার পা থেমে গেছে, গলায় চকলেট আটকে গেছে। নির্বাক চোখে তাকিয়ে আছে। মেঘ পেছনে ঘুরে স্বাভাবিক কণ্ঠে বলল, ক্লাসে চল, মেয়ে দেখাচ্ছি। বন্যার চেহারায় বিষণ্ণতার ছাপ। অর্ধেক খাওয়া চকলেট পুনরায় মেঘকে ফেরত দিয়ে দিয়েছে। বেঞ্চে বসতেই মেঘ একটা মেয়ের ছবি বের করে দিয়েছে। বন্যা না তাকিয়ে চাপা স্বরে বলল, আমাকে দেখাচ্ছিস কেন? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই দেখবি না? দরকার নেই। দেখ না। বন্যা এবার ছবির দিকে তাকালো। মেয়েটা দেখতে তানভীরের থেকেও অনেক বেশি গোলুমোলু, গালে টোলো পড়ে, দেখতে বেশ সুন্দরী। বন্যা ঢোক গিলে ছোট করে বলল, ভালো। শুধু ভালো, আমার কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে। আজ আবির ভাইকে দেখাবো, ওনারও ঠিক পছন্দ হবে। বন্যা অন্যদিকে তাকিয়ে প্রশ্ন করলো, তোর ভাইয়ের পছন্দ হয়েছে? ভাইয়া তো একদম পাগল হয়ে গেছে, আজ বললে আজই বিয়ে করে ফেলবে। তাছাড়া ছবিটাও ভাইয়া দিয়েছে আমাকে। মেঘ মনে মনে বলল, আল্লাহ, মিথ্যা বলছি বলে মাফ করো প্লিজ। বন্যা ভ্রুকুচকে মেঘের দিকে তাকিয়ে কিছুক্ষণ গলা খাকারি দিয়ে বলল, ভালোই হলে তুই তোর ভাবি পেয়ে গেছিস। হ্যাঁ, আগামী শুক্রবার দেখতে যাব, তারপর বিকেলে তোর সঙ্গে দেখা করাবো, ঠিক আছে? বন্যার গলা কাঁপছে, কথা বলতে পারছে না। মেঘ আর চোখে তাকিয়ে বন্যার হাব ভাব দেখে উত্তেজিত কণ্ঠে বলল, তুই বস, আমি আবির ভাইয়ের সাথে কথা বলে আসছি। বন্যা ব্যাগে মুখ গুজে বসে আছে। মেঘ ফোন নিয়ে বেরিয়ে গেছে। 10-15 মিনিট পর মিষ্টি মিনাজদের সঙ্গে রুমে আসছে। বন্যা তখনও মুখ গুজেই বসে আছে। মিষ্টি ডাকতেই বন্যা মুখ তুলে তাকালো, চোখ মুখ লাল হয়ে আছে। বন্যা বরাবরই আবেগ চেপে রাখে, তার রাগ অভিমানের বহিঃপ্রকাশও তেমন ঘটে না, কিন্তু আজ যেন বন্যার অন্যরূপ ভেসে উঠেছে। মিষ্টি মাঝখানে বসেছে, মেঘ আর বন্যা দুপাশে। বন্যার দৃষ্টি জানালার দিকে, এক দৃষ্টিতে বাহিরের দিকে তাকিয়ে আছে। মেঘ মিষ্টিকে একটা একটা করে ড্রেস দেখাচ্ছে। তানভীরের বিয়ে উপলক্ষে অনলাইনে লেহেঙ্গা শাড়ি পছন্দ করেছে। বন্যা সেসব না দেখলেও সব কিছু ঠিকই কানে যাচ্ছে। এক পর্যায়ে মিষ্টি বলল, আবির ভাই না বড়, আবির ভাইয়ের বিয়ে রেখে তানভীর ভাইকে বিয়ে করাবে? আবির ভাইয়ের বউ ফিক্সড, মানে আমি তো ফিক্সডই। এখন শুধু দেশে ফেরার অপেক্ষা। এর মধ্যে ভাইয়ার জন্য মেয়ে ঠিক করে রাখবো।
প্রয়োজনে আংটি পরিয়ে রাখবো। তারপর 2 ভাই বোন একসঙ্গে বিয়ে করব। আমিও বাসাতেই থাকবো, ভাইয়াও বাসায় থাকবে। শুধু নতুন ভাবির আগমন ঘটবে। মিষ্টি বন্যার দিকে তাকিয়ে বলল, তুই না বলেছিলি বন্যাকে ভাবি বানাবি? তখন মজা করে বলছিলাম, কোথায় আমাদের ব্রিলিয়ান্ট বন্যা আর কোথায় আমার বেপরোয়া ভণ্ড ভাই তানভীর? দুজনকে মানাবে নাকি? কিন্তু কোনো কিন্তু না। বন্যার সামনে আবার এসব কথা বলছিস? তুই জানিস না বন্যার এসব শুনতে ভালো লাগে না? আমার ভাইকে বন্যা দু চোখে সহ্যই করতে পারে না। সেখানে আমার ভাইকে বিয়ে করার প্রশ্নই আসে না। চুপ কর। বন্যা নির্বাক চোখে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘের চোখে মুখে উজ্জ্বলতার ছিটে ফোটাও নেই। সিরিয়াস মুডে কথাগুলো বলেছে। বন্যা নির্বাক চোখে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘের চোখে মুখে উজ্জ্বলতার ছিটে ফোটাও নেই। সিরিয়াস মুডে কথাগুলো বলেছে। বন্যার অন্তর জ্বলছে, চোখ রক্তাভ হয়ে আছে, টলমল করছে চোখ। যে কোনো মুহূর্তে বাঁধ ভাঙা কান্না শুরু হবে। বন্যা দাঁড়িয়ে আস্তে করে বলল, সাইড দে। কোথায় যাবি? ওয়াশরুমে। ক্লাস শেষে বেরিয়ে আসতেই তানভীরের সঙ্গে দেখা। মেঘই মেসেজ করে আসতে বলেছে। ইদানিং অফিসে যাওয়ার কারণে তানভীরের ড্রেস আপেও বেশ পরিবর্তন এসেছে। আজ একটা চেক শার্ট ইন করে পরেছে, চোখে সানগ্লাস, হাতে বন্যার দেওয়া সেই ঘড়িটা। বন্যা এক পলক তাকিয়ে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিয়েছে। আজ সালাম পর্যন্ত দিচ্ছে না। কাছাকাছি আসতেই তানভীর সালাম দিল। বন্যা উত্তর দিচ্ছে না দেখে মেঘই সালামের উত্তর দিল। তানভীর বন্যাকে উদ্দেশ্য করে বলল, কেমন আছো? বন্যা নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মেঘ নিজের ব্যাগটা গাড়িতে রেখে আহ্লাদি কণ্ঠে বলল, ভাইয়া, আমি ওদের সঙ্গে একটু কথা বলে আসি। তোমরা দাঁড়াও। মেঘ দ্রুত সরে গেছে। তানভীর এক দৃষ্টিতে বন্যাকে দেখছে। বন্যার উত্তর না পেয়ে দ্বিতীয়বার প্রশ্ন করল, তোমার কি কানে সমস্যা? কথা শোনো না। বন্যা চোখ তুলে তাকাতেই তানভীরের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠেছে। বন্যার ফ্যাকাশে চোখ মুখ দেখে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হচ্ছে তোমার? তুমি কি অসুস্থ? না, ঠিক আছি। তোমাকে দেখে একদম ঠিক লাগছে না। ডাক্তার দেখিয়েছ? আমি চলে যাচ্ছি। মেঘকে বলে দিন। বন্যা পা বাড়াতেই তানভীর বন্যার বাহু চেপে ধরে শক্ত কণ্ঠে বলল, এক পা বাড়ালে এর ফলাফল খুব খারাপ হবে। মেঘকে আসতে দেখে তানভীর হাত ছেড়ে রাগী সরে বলল, চুপচাপ গাড়িতে বসো। মেঘ হেসে স্বাভাবিক কণ্ঠে বলল, ভাইয়া, বন্যাকে মুখলেস দুলাভাইয়ের দোকান পর্যন্ত নামিয়ে দিও প্লিজ। তানভীর আর বন্যা দুইজনেই অগ্নিদৃষ্টিতে তাকালো। মেঘ ফিক করে হেসে বলল, ও সরি, মুখলেস দুলাভাই না, মুখলেস দাদা। তানভীর আবারও বলল, বন্যা, গাড়িতে বসো। তাড়াতাড়ি আয়। তানভীর গাড়ি চালাচ্ছে। মেঘ বন্যাকে এক এক করে জামা দেখাচ্ছে। শুক্রবারে কি পরবে সেই সব ভেবে মেঘ ক্লান্ত হয়ে যাচ্ছে। বন্যা না পারতেও মেঘের এসব পাগলামি সহ্য করছে। তানভীর গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে মিররে বন্যাকে দেখছে। কিছু দূর যেতেই মেঘ বলল, ভাইয়া, আমাকে দুটো ড্রেস কিনে দিবা? দিব না। দিবে? দিবনে না, আজই দিতে হবে। আজই? হ্যাঁ, তোমাকে না বলছিলাম শুক্রবারে পরার জন্য ড্রেস লাগবে। আজ বন্যাও সাথে আছে, পছন্দ করতে সমস্যা হবে না। তানভীর ঘাড় ঘুরিয়ে বন্যার দিকে তাকিয়ে প্রশ্ন করল। তোমার শরীর ঠিক আছে? শপিংয়ে যেতে পারবে? বন্যা উত্তর দেওয়ার আগে মেঘ বলল, কেন যেতে পারবে না? আমি বলছি মানে যেতেই হবে। তুমি মনোযোগ দিয়ে গাড়ি চালাও। আব্বুর 2 ডায়মন্ড গাড়িতে বসা। যদি কিছু হয় তাহলে আব্বু তোমার হাড্ডি মাংস আলাদা করে ফেলবে। সামনে তাকাও। দুইটা শোরুম ঘুরে মেঘের জন্য 2টা ড্রেস নিয়েছে আর মিমের জন্য একটা। তানভীরের এক পরিচিত ভাইয়ের ক্লিনিক থেকে বন্যার প্রেশার, হিমোগ্লোবিন টেস্ট করে বন্যাকে বাসা পর্যন্ত নিয়ে গেছে। মেঘ বারবার বলছিল মুখলেস দাদার দোকানের সামনে নামিয়ে দিতে, কিন্তু তানভীর সোজা বাসার সামনে পর্যন্ত নিয়ে গেছে। যাওয়ার সময় মেঘ জোর করে একটা ড্রেস বন্যাকে দিয়ে শুক্রবার পরার জন্য বলেছে। বন্যা নিতে না চাইলেও তানভীর আর মেঘের জোরাজুরিতে বাধ্য হয়েই নিয়েছে। বন্যা বাসায় ঢোকা পর্যন্ত অপেক্ষা করে তারপর মেঘকে নিয়ে তানভীর বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। যেতে যেতে তানভীর প্রশ্ন করল, তোর বিস্ট্রোজ কি হয়েছে? উল্টোপাল্টা আচরণ করছিল কেন? টিকটিকি খামচি মারছে, এজন্য মাথা ঠিক নেই। টিকটিকি ঘামছি দেয়? মেঘ ভ্রকুচকে উত্তর দিল, আরে বাবা, স্বপ্নে দিছে। স্বপ্নে সব সম্ভব, বুঝছো? ভাইয়া ঠিকই বলে। এক তার ছেড়ে তুই, আরেক তার ছেড়ে তোর বান্ধবী।
তোদের যন্ত্রণায় আমরা পাগল হয়ে যাচ্ছি। পাবনা যাবা? মরতে? না, ঘুরতে। তানভীর চোখ রাঙাতেই মেঘ দাঁত বের করে হাসলো। আজ শুক্রবার সকাল থেকে মেঘ একাই বাড়িঘর মাতিয়ে রেখেছে। এই ফেসিয়াল করছে, এই চোখে শশা লাগিয়ে বসে আছে, চুলের যত্ন নিচ্ছে। তানভীর ঘণ্টাখানেক সোফায় বসে মেঘের কর্মকাণ্ড দেখছে। এক পর্যায়ে মিমকেও টেনে নিয়ে আসছে। দুইজন ফিসফিস করে কথা বলছে আর রূপচর্চা করছে। তানভীর অনেকক্ষণ খেয়াল করে হঠাৎ জিজ্ঞেস করলো, এত সাজুগুজু করার কারণ কি? কোথায় যাবি তোরা? ঘুরতে। একা যাওয়া যাবে না, যেখানে যাস আমি নিয়ে যাব। মেঘ আঁতকে উঠে বলল, আজকে অন্তত পক্ষে তোমাকে নিয়ে পারবো না। তাহলে অনুমতিও আমি দিতে পারবো না। আব্বুকে বলে অনুমতি নিও, আমি ডিরেক্ট ভেটো দেব। মেঘ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে গুরুতর কণ্ঠে বলল, আজ যেতে না দিলে তুমিই পস্তাবে। আর কিছু বলবো না আমি। তানভীর ছোট করে গম্ভীর কণ্ঠে জানতে চাইল। আমি পস্তাবো কেন? মেঘ এপাশ ওপাশ মাথা তুলিয়ে আস্তে করে বলল, বলবো না। না বললে যেতে দেবো না কিন্তু। মেঘ চুল উড়িয়ে সিঁড়ি দিয়ে যেতে যেতে মেকি স্বরে বলল, তুমি যে ভেটো দেবে এটা আমি আগে থেকেই জানতাম, তাই গতকাল রাতেই বড় আব্বু কাকিমণি, বড় আম্মু, আম্মু, কাকিয়া, এমনকি আবির ভাইয়ের থেকেও অনুমতি নিয়ে ফেলেছি। কোথায় বিচার দিতে যাবে? যাও। মেঘ এক প্রকার নাচতে নাচতে রুমে চলে গেছে। মিমও তার পিছু পিছু ছুটল। তানভীর রাগে কটমট করছে। ইদানিং মেঘের দুষ্টুমির মাত্রা অনেক বেড়ে গেছে, একা সামলানো যাচ্ছে না। মেঘ আগেও দুষ্টুমি করত, তবে লিমিটেড। আবির আসার পর মেঘ অনেকটাই শান্ত হয়ে গিয়েছিল। আবিরের সাথে মনোমালিন্যের কারণে ৮-৯ বছর কথা হয়নি বলে সেই দূরত্বটা কমাতে একটু সময় লেগেছে। অ্যাডমিশন টেস্ট আর আবিরের প্রেমে হাবুডুবু খেতে খেতে দুষ্টুমির চিন্তা মাথায় আসেনি। এখন সেই দুষ্টুমির ভূতটা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। আবির কোনো কারণে অভিমান করলেও মেঘের সামনে সেই অভিমান 1 মিনিটের বেশি টিকতেই পারে না। আবির যতক্ষণ না হাসবে ততক্ষণ পর্যন্ত মেঘের আজগুবি কথাবার্তা চলতেই থাকবে। গতকালও তেমনটাই ঘটেছে। মেঘের একা ঘুরতে যাওয়ার ব্যাপারে আবির রাজি ছিল না, তাই আবিরকে রাজি করাতে মেঘকে বহু কাঠখড় পোড়াতে হয়েছে। এক পর্যায়ে তেলাপোকার আর্তনাদের গল্প শুনিয়ে আবিরকে পটিয়ে ঘুরতে যাওয়ার অনুমতি নিয়েছে, তবে অবশ্যই শর্ত সাপেক্ষে। আবির মেসেজে 3 পাতার এক লিস্ট পাঠিয়েছে, যেখানে কি করা যাবে, কি করা যাবে না, কিভাবে চলতে হবে সব নির্দেশনা দেওয়া। মেঘ সব শর্ত মেনেই রাজি হয়েছে। মেঘ আর মিম রেডি হতে রুমে চলে গেছে। তানভীর আবিরকে কল দিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, ভাইয়া, তোমার কলেজাকে আমি আর সামলাতে পারছি না। সে এখন আমার কলেজা ছিদ্র করে ফেলতেছে। আবির মৃদু হেসে বলল, আর তো কয়েকটা দিন, একটু সহ্য করে নে। তুমি নাকি ঘুরতে যাওয়ার অনুমতি দিয়েছ? কি করব বল, এমনভাবে আবদার করে যে না করতে পারি না। কোথায় যাবে কিছু বলছে? বন্যা, মিনহাজ ওদের সাথেই বের হবে বললো। আমি নিয়ে গেলে কি হতো? ইদানিং মনে হয় 2 বান্ধবীর মধ্যে মনোমালিন্য চলছে। ভার্সিটিতে কেউ কারোর সাথে কথা বলে না। গত 2 দিন বন্যা ভার্সিটিতেও আসেনি। কল দিলাম, রিসিভও করেনি। আজ আবার ঘুরতে যাচ্ছে। বিষয়টা ঠিক ভাল লাগছে না। তুই ওদের চিনিস না? মনোমালিন্য থাকলেও দেখবি আজকে ঠিক মিলে গেছে। সেটাও ঠিক। আচ্ছা, পরে কথা হবে। 3টার দিকে মেঘ আর মিম সেদিনের কেনা ড্রেস পরে সেজে গুজে বেরিয়েছে। তানভীর সূক্ষ্ম নেত্রে তাকিয়ে আছে, কিন্তু কিছু বলছে না। মেঘ যেতে যেতে তানভীরের দিকে তাকিয়ে জিভ বের করে ভেঙচি কাটলো। তানভীর চোখ রাঙাতেই মেঘ দাঁত কেলিয়ে চলে গেছে। বাসার সামনে থেকে রিক্সা করে 2 বোন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। ফোনের লোকেশন দেখে মিনহাজদের দেওয়া ঠিকানা পর্যন্ত পৌঁছেছে। বন্যারা আগে থেকেই সেখানে উপস্থিত। মিনহাজ আর তামিম কাছে একটা বাসায় থাকে। সেখান থেকে একটা টেবিল এনে একটা খালি জায়গায় রেখে তার উপর কেকের বক্স রেখেছে। আজ তামিমের মিথ্যা জন্মদিন, সেই উপলক্ষে এই আয়োজন। গত 5 দিনে বন্যার সাথে মেঘের ফোনে কথা হয়নি বললেই চলে। ক্লাসে দেখা হলেও মেঘ সারাক্ষণই শুধু ভাইয়ের বিয়ে নিয়ে বকবক করেছে। গত 2 দিন বন্যা ক্লাসেও আসেনি। বন্যার ব্যাপারে কথা বলার জন্য গত পরশুদিন বন্যার অনুপস্থিতিতে মিনহাজদের সাথে আলোচনায় বসেছিল মেঘ। মেঘের প্ল্যান জানিয়ে সবার মতামত নিয়ে সবকিছু রেডি করেছে। এমনকি মিনহাজদের থ্রেটও দিয়েছে যেন আবির বা তানভীর কিছু জানতে না পারে। সেই দিনই মিনহাজদের আনব্লক করে ফেসবুকে অ্যাড করে ওদের দিয়ে একটা গ্রুপ খুলিয়েছে।
সেইখানে গত 2 দিনে মেঘ আর মিম যা যা করেছে সব আপডেট দিয়েছে। এমনকি গতকাল বিকেলে মিম, আদি আর মেঘ মিলে তানভীরকে জোর করে ফেসিয়াল করিয়েছে, সেই ছবি তুলেও গ্রুপে দিয়েছে। বন্যার সব মেসেজ দেখলেও কোনো রিপ্লাই করেনি। তানভীরের ফেসিয়ালের ছবি দেওয়ার পর থেকে বন্যা নেটেও নেই। মেঘ সন্ধ্যার পর মিষ্টিকে দিয়ে বন্যার নাম্বারে কল দিয়েছিল। 2-3 বার কল দেওয়ার পর বন্যার বোন কল রিসিভ করে জানিয়েছে বন্যার 104 ডিগ্রি জ্বর। রাতে মিষ্টি আরও 2-3 বার কল দিয়ে খোঁজ নিয়েছে, কিন্তু মেঘ একবারও কল দেয়নি। আজ দুপুরে মিনাজ বন্যাকে কল দিয়ে খোঁজ খবর নিয়েছে। বন্যার শরীরে তখনও জ্বর ছিলই, তবে কম। মিনাজ তামিমের জন্মদিনের কথা জানিয়েছে, খুব জোরাজোরি করে রাজি করেছে, সাথে এটাও বলেছে যেন মেঘের দেওয়া ড্রেসটা পরে আসে। বন্যা তখন জিজ্ঞেস করেছিল, আমি যে অসুস্থ এটা কি মেঘ জানে? মিনাজ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিয়েছিল, জানালেই বা কি, মেঘের এখন তোর কথা ভাবার সময় আছে নাকি? সে তার ভাবিকে নিয়ে ব্যস্ত। বন্যা আর কিছু না বলেই কল কেটে দিয়েছিল। শুধুমাত্র বন্ধুদের কথা ভেবে শরীরে জ্বর নিয়েও বন্যা আসছে। মেঘ দুহাত পেছনে রেখে সোজা টেবিলের কাছে দাঁড়ালো। মিম মেঘের পাশে দাঁড়িয়ে সবাইকে সালাম দিয়ে বন্যাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, বন্যাপু, তুমি কি অসুস্থ? বন্যা উত্তর দেওয়ার আগে মেঘ মিমের দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, তুই কি বন্যার খোঁজ নিতে আসছিস? যার জন্মদিন তাকে উইশ কর। মিম আস্তে করে বলল। সরি। মিম পরপর মিনাজের দিকে তাকিয়ে বলল, হ্যাপি বার্থডে তামিম ভাইয়া। মিনাজ হেসে বলল, আমি তামিম না মিনহাজ। জানি। এখন আমি কি করব? না মানে আমার দিকে তাকিয়ে উইশ করলো তাই বললাম। ইচ্ছে করেই করেছি। মানে? মিম মেকি স্বরে শুধালো। আজ কার জন্মদিন? মিম মনে মনে বিড়বিড় করলো। জন্মদিনের নামগন্ধ নেই, উইশ নিয়ে পড়ে আছে। তামিম কথা কাটিয়ে বলল, আরে বাদ দে, জন্মদিন জারি হোক, কেক সবাই মিলে খাবো। বন্যা চাপা স্বরে বলল। তাড়াতাড়ি কর, বাসায় যেতে হবে। তামিম তপ্ত স্বরে বলল, বাইকে আসার সময় ছুরিটা রাস্তায় পড়ে ভেঙে গেছে, মেঘকে বলছিলাম ছুরি নিয়ে আসতে। মেঘকে উদ্দেশ্য করে শুধালো। ছুরি আনছিস? মেঘ বন্যার দিকে তাকিয়ে পেছন থেকে এক হাত সামনে এনে টেবিলে রাখতেই মিনহাজ চেঁচিয়ে উঠল, তোকে কেক কাটার প্লাস্টিকের ছুরি আনতে বলেছিলাম, তুই তো মানুষ কাটার ছুরি নিয়ে আসলি কেন? মেঘ বন্যার দিকে তাকিয়ে থেকে উত্তর দিল। কোন কাজে লাগে বলা যায় না। তামিম চোখ বড় করে বলল, ভাবি আমাদের সেই মুডে আছে, আজ এসপার ওসপার করেই ছাড়বে। বন্যা ঢোক গিলে শান্ত স্বরে বলল, ওর মুড়ে থাকার দিন, ও তো মুড়েই থাকবে। কেক কাটলে কাট, না হয় আমি চলে যাব। মেঘ ছুরিটা এপাশ ওপাশ ঘুরিয়ে কাঠের টেবিলের মাঝ বরাবর ছুরিটা কুপোতে কুপোতে রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, আজ এখানে আমি ছাড়া কারোর কথা চলবে না। মেঘের এমন আচরণে বন্যা সহ সবাই কেঁপে উঠল। মেঘ বন্যার দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার সাথে নাটক করার চেষ্টাও করবি না। তালবাহানা করলে একদম মেরে গাছতলায় ফেলে চলে যাব। বন্যা ভ্রু গুটিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে তোর? স্নিগ্ধ শীতল হাওয়া বইছে। মেঘ টেবিলের পাশ কাটিয়ে বন্যার সামনে গিয়ে দাঁড়ালো। মেঘের দুহাত পেছনে। মিষ্টি ফোন বের করে ভিডিও অন করলো। বাকিরা উৎসুক দৃষ্টিতে মেঘকে দেখছে। মেঘের বিধ্বংসী মনোভাব দেখে বন্যা কিছুটা ভীত হয়ে আছে। মেঘ রক্তিম আকাশের পানে তাকিয়ে উষ্ণ নিঃশ্বাস ছেড়ে বন্যার অভিমুখে তাকিয়ে বলতে শুরু করলো, আমার হৃদয়ের সবটুকু জুড়ে যাদের অস্তিত্ব আছে তাদের মধ্যে তুই একজন। আমার প্রাণ চঞ্চলে তোর অবস্থান রক্তিম অরুণের মতন। তুই পাশে আছিস বলে আমি বারংবার ভেঙে চুরে নবরূপে রাঙিয়েছি নিজেকে। তোর প্রতি আমার বিশ্বাস সুবিশাল সমুদ্রের গভীরতায় ন্যায় দৃঢ়। তোকে বন্ধু হিসেবে পেয়ে আমার প্রাপ্তির খাতা পরিপূর্ণ হয়ে গেছে। আমি জানি তুই নিজের থেকেও বেশি আমায় ভালোবাসিস, আর আমার থেকেও বেশি ভালোবাসিস আমার ভাইকে। তুই বুঝতেও পারছিস না তানভীর ভাইয়ার জন্য তোর বুকের বাঁ পাশে বিদ্যমান 300 গ্রামের হৃৎপিণ্ডটা প্রতিনিয়ত ঠিক কতটা অস্বাভাবিকভাবে স্পন্দিত হয়। ভাইয়ার তমোচ্ছন্ন সহিংস হৃদয়ের একগুচ্ছ আতশবাজি তুই বিষাদে
ন্যস্ত অভিপ্রায় একমাত্র ভাইয়ার বেপরোয়া জীবন নবলন্ধ সাজানোর উপদেষ্টা হবি তুই। কথা দিচ্ছি ভাইয়ার জীবনে অদ্বিতীয়া হয়ে থাকবি সারা জীবন। বন্যা হতবিহবল, দৃষ্টি নিরেট। বন্যার নিস্তব্ধ আঁখি যুগল মেঘের অভিমুখে স্তব্ধ হয়ে আছে। মেঘ হাঁটু কেড়ে বসে পেছন থেকে গোলাপ ভর্তি হাত সামনে এনে বন্যার দিকে ধরে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মোলায়েম কণ্ঠে শুধালো, তুই কি ভাইয়ার কল্পনার রাজ্যের কল্পতরু হবি? তুই কি ভাইয়ার কল্পনার রাজ্যের কল্পতরু হবি? বন্যার চোখ টলমল করছে, জ্বরের ঘরে ভার হয়ে থাকা মাথাটা অনবরত ঘুরছে। মসৃণ গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে বেশি সময় লাগলো না। গত 5 দিন কুমড়ে কুমড়ে অনেক কেঁদেছে, যেটা বন্যার চোখ মুখ দেখলেই বোঝা যায়। বন্যার 2 চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। মেঘ মেমের দিকে তাকিয়ে গরুভার কণ্ঠে বলল, তোকে কি দাওয়াত দিয়ে আনতে হবে? মিম থতমত খেয়ে বলল, সরি, তোমার কথা শুনে টাসকি খেয়ে ফেলছিলাম। মিম এগিয়ে এসে মেঘের পাশে হাঁটু গেড়ে বসে সেই ফুলের তোড়ায় হাত রেখে দুজনে একসঙ্গে উচ্চস্বরে বলে উঠল, আপনি কি আমাদের ভাবি হবেন? তানভীর খানের একমাত্র বউ হবেন? বন্যার শরীর কাঁপছে, ভেজা চোখে মেঘ আর মিমের দিকে তাকিয়ে আছে। তামিম রাশভারী কণ্ঠে বলল, বন্যা ভাবি তাড়াতাড়ি রাজি হন, নয়তো মেঘ ভাবির মাথা আবারও গরম হয়ে যাবে। বন্যা সবার দিকে তাকালো। মিনহাজ, তামিম, সাদিয়া একসঙ্গে দাঁড়িয়ে আছে। মিষ্টি একাই ভিডিও করছে। বন্যা সবার দিকে তাকালো। মিনহাজ, তামিম, সাদিয়া একসঙ্গে দাঁড়িয়ে আছে। মিষ্টি একাই ভিডিও করছে। বন্যা পুনরায় মেঘেদের দিকে তাকালো। মেঘ স্ট্রং থাকলেও মিম এক পায়ের ওপরে নিজের ভর রাখতে না পেরে মেঘের উপর হেলে পড়ছে। মেঘ তড়িঘড়ি করে চেঁচিয়ে উঠল, আরে বেডি, তাড়াতাড়ি হ্যাঁ বল, পড়ে যাচ্ছি তো। বন্যা ফুল ধরতে ধরতে বিহবলতায় উত্তর দিল, ইনশাল্লাহ তোমাদের ভাবি হব আমি। ততক্ষণে মিমের শরীরের ভরে মেঘ মাটিতে পড়ে গেছে। মিম মেঘের ওপর পড়েছে। বন্যার এক হাতে ফুল, অন্য হাতে মেঘের ঘাড়ে ধরে আটকাতে গিয়ে নিজের অন্যায় টান খেয়ে বন্যাও মেঘেদের ওপর পড়েছে। বন্যা এখনো এক হাতে মেঘের ঘাড় আঁকড়ে ধরে আছে, যেন মাথায় চাপ না খায়। মিষ্টির ভিডিও তখনও চলমান। সাদিয়া, তামিম দ্রুত এগিয়ে গেছে। সাদিয়া মিমকে টেনে তুলছে। মিমের পায়ে অল্প চাপ খেয়েছে, তাই ব্যথায় আর্তনাদ করছে। মিষ্টি মিনহাজকে ফোন দিয়ে তাড়াতাড়ি মেঘ আর বন্যাকে টেনে তুলেছে। ব্যথা পেয়েছে যেমন, তেমন নতুন জামাগুলোতেও মাটি আর ময়লা লেগে যাচ্ছে, তাই অবস্থা হয়ে গেছে। মিনহাজ, তামিম আর সাদিয়া হাসতে হাসতে একদম বসে পড়েছে। মিনহাজ হাসতে হাসতে বলল, আমার জীবনে দেখা সেরা প্রপোজ সারা জীবন মনে থাকবে। দেখবি তোদের ননদ ভাবির সম্পর্ক সারা জীবন এমনই থাকবে। যাই করতে যাবি একটা করে অঘটন ঘটাবি। মেঘ হুঙ্কার দিয়ে উঠল। চুপ থাক, নয়তো তোর মুখে কস্টেপ লাগাই দিব। মেঘ বন্যার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, সরি, তুই ভাইয়াকে ভালোবাসিস এটা তোকে বোঝাতে 5 দিন তোর সঙ্গে খুব বাজে ব্যবহার করেছি। সরি বেবি। বন্যা কোনো কিছু না বলে আচমকা মেঘকে শক্ত করে জড়িয়ে ধরল। কান্না ভেজা 2 চোখ বেয়ে আবারও পানি পড়ছে। মেঘও বন্যার পিঠ বরাবর 2 হাত পেঁচিয়ে ধরেছে। বন্যা এবার হাউমাউ করে কান্না শুরু করেছে। এত বছরের বন্ধুত্বে বন্যাকে কখনো এভাবে কাঁদতে দেখেনি মেঘ। বরাবরই চুপচাপ আর শান্তশিষ্ট থাকে, কাঁদলেও কখনো কারোর সামনে কাঁদে না। অথচ আজ সেই মেঘ খোলা আকাশের নিচে অবাধে কেঁদে চলেছে। মেঘ শীতল কণ্ঠে বলল, সরি তো, প্লিজ এভাবে কান্না করিস না। আমি জানতাম তুই ভাইয়াকে ভালোবাসিস, কিন্তু তোকে সরাসরি জিজ্ঞেস করলে তুই কখনোই স্বীকার করতি না, তার জন্য আমাকে এসব করতে হয়েছে। প্লিজ সরি। বন্যা কাঁদতে কাঁদতে অস্পষ্ট কণ্ঠে বলতে শুরু করলো, আমি বুঝতেও পারিনি কবে আমি ওনাকে এত বেশি ভালোবেসে ফেলেছি। তুই সেদিন ওই মেয়ের ছবি দেখানোর পর থেকে এখন পর্যন্ত আমি ঠিকমতো ঘুমাতে পারিনি, খেতে পর্যন্ত পারিনি, আমার নিঃশ্বাস নিতে পর্যন্ত কষ্ট হচ্ছিল। সারাক্ষণ মনে হচ্ছিল আমি সব হারিয়ে ফেলেছি, কি যেন নেই আমার, চারপাশ শূন্য লাগছিল আমার। আমি ওনাকে অনেক বেশি ভালোবাসি বেবি। মেঘ বন্যাকে নিজের কাছ থেকে সরিয়ে 2 চোখ মুছে শান্ত কণ্ঠে বলল, আমার ভাবি হতে তুই সত্যি রাজি তো? বন্যা মলিন হেসে বলল, রাজি, কিন্তু মেঘ স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, কিন্তু কি? তুই যে বলেছিলি আজ মেয়ে দেখতে যাবি। দে হালুয়া, তুই কি ছেলে নাকি?
বন্যা শ্বাস ছেড়ে রাগী স্বরে বলল, ধুর, ফাজলামো করিস না। ওই মেয়েটা কে ছিল? আমি চিনি না, ফেসবুকে পেয়েছিলাম। পাঁচিল মেয়ে, কিন্তু বললি যে তোর ভাই রাজি। ওমা, ভাইয়া তোকে লাভ করলে রাজি হবে না? তোর ভাই আমায় পছন্দ করে? না, ডিরেক্ট ভালোবাসে। তোকে বলেছে? মেঘ বিষণ্ণ চিত্তে তাকিয়ে বলল, বললে আজ আমাদের জায়গায় ভাইয়া থাকতো আর আমরা ক্যামেরাম্যান থাকতাম, বুঝলি? অনেক চেষ্টা করার পরেও ভাইয়া যখন কিছু বলছিল না, তখন বাধ্য হয়ে আমাকে এই পথ বেছে নিতে হয়েছে। ভাইয়া কবে বলবে সে আশায় থাকলে আমি মরে ভূত হয়ে যেতাম। তার থেকে নিজের মনের ভাব প্রকাশ করে ফেললাম। মেঘ একটু থেমে আবার বলে উঠল, আবির ভাইয়ের মতো ডায়লগ দেয়, তোকে বৌমণি ডাকার জন্য যদি অধিকার নামায় স্বাক্ষর করতে হয়, তবে আমি সেই অধিকার নামায় স্বাক্ষর করে হলেও তোকে বৌমণি ডাকবো। তুই আমার ভাবি, মানে আমারই ভাবি। পৃথিবীর কেউ তোকে আমার ভাবি হওয়া থেকে আটকাতে পারবে না, ইনশাল্লাহ। বন্যা আনমনে হেসে বলল। ইনশাল্লাহ। মিম এক পা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেঘেদের কাছে আস্তে আস্তে বলল, বন্যাপু, আমি যে তোমার ছোট ননদ, এটা কি তোমার মনে আছে? বন্যা আলতোভাবে মিমকে জড়িয়ে ধরে আহ্লাদি কণ্ঠে বলল, হলে শোনা, তুমি আমার কিউট ননদি। তোমাকে আমি কিভাবে ভুলবো বলো? মেঘ ভেঙচি কেটে বিড়বিড় করে বলল। আজ কিউট না বলে? মিনহাজ ঠাট্টার স্বরে বলে উঠল, আপনি কিউট না বলেই একজন নিজের যান জীবন দিয়ে আপনাকে আগলে রাখে। আপনাদেরকে কেউ নজর দেওয়ার আগে আদমরা করে ফেলে। আপনাদের মুখে এইসব কথা সাজে না ভাবি, বরং আমি আর তামিম এইসব বললে মানা যেত। তামিম পাশ থেকে বলল। সহমত বন্ধু। বন্যা হঠাৎ জিজ্ঞেস করলো, বনু, তামিমিয়ানা জন্মদিন, কেক কাটবো না? মেঘ ভেঙচি কেটে বলল, আমার ভাইয়ের সাথে যুদ্ধ করে আসছি, আমি তামিমের জন্মদিন করতে নাকি? হ্যাঁ। মেঘ নিজের হাতে বক্স থেকে কেক বের করলো। কেকের উপর লেখা, প্রিয় বন্যা, ভাবি হবি? হ্যাঁ হ্যাঁ। দুটো অপশন দিলাম, যে কোনো একটা বেছে নিতে পারিস। এখানে দুটো অপশন। অবশ্যই। কেক কেটে খেয়ে সবাইকে নিয়ে রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিল। সন্ধ্যার আগে আগে বাসায় না গেলে নিশ্চিত বকা খাবে। রেস্টুরেন্টে বন্যা আর মেঘ পাশাপাশি বসে খাচ্ছে আর ফিস করে গল্প করছে। মেঘ সবার উদ্দেশ্যে হুঙ্কার দিল, আমার ভাই কিংবা আমার ওনার কানে যদি, অবশ্যই একটা আমার অপশন আর একটা মিমের অপশন। আমার ভাই কিংবা আমার ওনার কানে যদি আজকের ঘটনার একাংশ যায়, তাহলে তোদের সাথে চিরদিনের জন্য বন্ধুত্ব ভেঙে দিব। আর বন্যা, তোকেও সাবধান করছি, তুই আমাদের ভাবি, কিন্তু তানভীর ভাইয়ের প্রেমিকা না। ভাইয়া প্রপোজ না করা পর্যন্ত তুই যদি কোনো প্রকার আলগা পিরিত দেখাস, তাহলে তোকেও দেখে নিব। ঠিক আছে, তাড়াতাড়ি কর, জ্বর বাড়তেছে, শরীর খারাপ লাগছে, বাসায় চলে যাব। রিক্সা দিয়ে এত দূর গেলে আরও বেশি কষ্ট হবে। দাঁড়া, ভাইয়াকে কল দিচ্ছি। এই না না, প্লিজ ওনাকে কল দিস না। চুপ কর, বসে থাক। আমার বেস্ট ফ্রেন্ডকে বউ বানানোর যোগ্যতা না থাকলে বিয়ে কিভাবে দিব? মেঘ তানভীরকে কল দিয়ে আসতে বলেছে। তানভীরও চটজলদি রেডি হয়ে রওনা দিয়েছে। ওদের খাওয়া শেষ হতে হতে তানভীর চলে আসছে। সবার থেকে বিদায় নিয়ে তানভীরের সামনে আসতেই তানভীর পরপর তিনজনের দিকে তাকালো। তিনজনের জামার অবস্থা দেখে তানভীর গম্ভীর কণ্ঠে শুধালো, তোরা কি ফুটবল খেলতে গেছিলে? মেঘ একটা বক্সে হ্যাঁ লেখা এক টুকরো কেক তানভীরের মুখের সামনে ধরে বলল, এটা পুরস্কার, এবার হা করো। কিসের পুরস্কার? আর কে কি হ্যাঁ লেখা কেন? তুমি আমাদের ভালোবাসো না? হ্যাঁ, এটাই লেখা, এমন হা করো এখন। তানভীর হাঁ করতেই মেঘ কেক মুখে দিয়ে অস্থির হয়ে বলল, এখন চলো আবার, বেবি অসুস্থ। মেঘ আর মিম দ্রুত গাড়ির দিকে চলে গেছে। বন্যার মাথা ঘুরছে, তবুও আস্তে করে পা বাড়ালো। তানভীর উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল, কি হচ্ছে তোমার? জ্বর। জ্বর শব্দটা কানে বাজতেই তানভীর এগিয়ে এসে বন্যার কপালে হাত রাখলো। সঙ্গে সঙ্গে বন্যার শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। মেঘ আর মিম দূর থেকে এই দৃশ্য দেখে মেঘ দ্রুত দুহাতে মিমের চোখ ঢেকে মেঘিস্বরে বলল, রোম্যান্টিক সিন দেখার সময় হয়নি তোর। তানভীরের পেশিবহুল হাতে নজর পড়তেই বন্যার চোখ নামিয়ে আতঙ্কিত কণ্ঠে বলল, হাত সরান। হাত ছড়াবো কেন? এত জ্বর নিয়ে বাইরে ঘুরছো কোন সাহসে? আর হাতে এত ফুল কেন? কে দিয়েছে? কে কি বা কিসের ছিল? বন্যা কি বলবে বুঝতে না পেরে আস্তে করে বলতে নিল, তামিমের। এটুকু বলতেই তানভীর কপাল থেকে হাত সরিয়ে চিৎকার করলো, তামিম তোমায় ফুল দিয়েছে? না না,
তাহলে কে দিয়েছে? মেঘ। সত্যি তো? বিশ্বাস না হলে মেঘকে জিজ্ঞেস করুন। বনুকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। ডাক্তার দেখিয়েছিলেন? না, ওষুধ খেলেই কমে যাবে। তানভীর অগ্নিদৃষ্টিতে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, এই মেয়ে, তুমি তো কেয়ারলেস কেন? সেদিন যে বললাম প্রেশার কম, খাওয়া দাওয়া করতে ঠিক মতো, কথা মানলে না কেন? উল্টো জ্বর বাঁধিয়েছ। বন্যা কিছু না বলে মাথা নিচু করে চলে যাচ্ছে। তানভীর পেছন পেছন গজগজ করতে করতে যাচ্ছে। কল দিলে কল রিসিভ করো না, কিছু জিজ্ঞেস করলে উত্তর দেওয়ার প্রয়োজন মনে করো না, নিজের যত্ন পর্যন্ত নেয় না। এর থেকে রোবটের শতগুণে ভালো। বন্যা সামনে যেতে যেতে তানভীরের কথা শুনে মুচকি হাসলো। বন্যাকে ডাক্তার দেখিয়ে ঔষধ আর কিছু ফল কিনে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে তারপর ওরা বাসায় আসছে। সারাদিনের ক্লান্তিতে মেঘ মাগরিবের নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছে। ফোন টেবিলের ওপরে সাইলেন্ট অবস্থায় পড়ে আছে। আবির সন্ধ্যার পর সবার সাথে কথা বলার সময় মেঘের সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু মেঘ আশেপাশে নেই শুনে তেমন জোরও করেনি। কিন্তু মেঘের সঙ্গে কথা বলার জন্য মনটা ছটফট করছে। মেঘদের বাসায় পৌঁছে দিয়ে তানভীর একটা কাজে শহরের বাইরে গেছে, আগামীকাল ফিরবে। মেঘের সাথে কথা বলার জন্য 2-3 বার আম্মু মামনির নাম্বারে কল দিয়েছে, কিন্তু ও মেঘের কথা বলতে পারছে না। কাকিয়ার ফোন প্রায় সময় মিমের কাছে থাকে, সেই ভেবে কাকিয়াকেও কল দিয়েছে, কিন্তু আজ ফোন কাকিয়ার কাছে। আবির এক পর্যায়ে বাধ্য হয়ে ফুপিকে কল দিল। ফুপি এশার নামাজ পড়ছেন, তাই জান্নাত ফোন রিসিভ করে সালাম দিল। জান্নাতের কণ্ঠ বুঝতে পেরে আবির সালামের উত্তর দিয়ে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো, আলহামদুলিল্লাহ ভালো, তবে রেগে আছি। কেন আপু? ভাইয়া, আজ আমি তোমার ভাবি হিসেবে কথা বলছি। জি ভাবি বলুন। জান্নাত মনমরা হয়ে বলল, আমাদের বিবাহ বার্ষিকীতে মেঘের আসতে দিলে না কেন? আম্মুকে দিয়ে তোমাকে কতগুলো কল দিলাম, আমি নিজে দিলাম, তানভীর ভাইয়াকে পর্যন্ত কতগুলো কল দিয়েছে। এটা কি তুমি ঠিক করলে? আবির মুচকি হেসে বলল, আমি চিন্তা করেছি আমার বউকে এখন থেকে একা কারো বাসায় যেতে দিব না। একা একা ঘুরলে আমার কথা ভুলে যাবে। এই যে আজ বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে সারা দিনেও আমার খোঁজ নেয়নি। একদম ঠিক করেছে। এত বউ পাগলা যেহেতু বউকে নিয়ে চলে যায় তো। আমি তো নিয়ে আসতামই, কিন্তু আপনার মামা শ্বশুর মানে আমার আব্বা চান শুনলে হার্ট অ্যাটাক করে ফেলবেন, এই ভয়ে আনতে পারিনি। মেঘের আব্বু শুনলে মনে হয় হার্ট অ্যাটাক করতো না? জি না, আমার শ্বশুর অনেক স্ট্রং, আর ওনাকে যদি আজ বলি মেয়েকে পাঠিয়ে দিতে, উনি এক কথায় রাজি হয়ে যাবেন। জান্নাত উত্তেজিত কণ্ঠে বলল, সত্যি? মেজো মামা জানে তুমি বলে ফেলেছো? আমি বলিনি, কিন্তু উনি রাজি। এটা আবার কেমন কথা? এটা এমনই কথা, সেসব বাদ দেন। এখন আমার বাসায় ফোন দিয়ে আমার বউটাকে খুন থেকে উঠিয়ে আমাকে কল দিতে বলুন। বউকে খুব মিস করছি। আমাকে সব বলতে তোমার লজ্জা লাগছে না? আপনি বললেন আজ আপনি আমার ভাবি, তাই দেবর হিসেবে ভাবির কাছে আবদার করাই যায়। রাখছে এখন। আচ্ছা। জান্নাত যথারীতি হালিমা খানকে কল দিয়ে মেঘের সাথে কথা বলার নাম করে মেঘকে ঘুম থেকে তুলে আবিরের কথা বলেছে। মেঘ তড়িৎ বেগে উঠে ওয়াশরুম থেকে চোখে মুখে পানি দিয়ে এসে আবিরকে কল দিল। আবির অডিও কল কেটে ডিরেক্ট ভিডিও কল দিল। মেঘ ঘুমো ঘুমো চোখে তাকিয়ে সালাম দিল। আবির সালামের উত্তর দিয়ে তপ্ত স্বরে বলল, কারো কি আমার জন্য বিন্দুমাত্র চিন্তা হয়? সরি, ঘুমিয়ে পড়েছিলাম। আমিও সরি ঘুম ভাঙানোর জন্য। মেঘ মুচকি হেসে বলল, আপনার এই পরিবর্তনের পেছনে নিশ্চিত কোনো রহস্য আছে। কি রহস্য বলুন তো? আবির লাজুক হেসে বলল। মেঘ চক্ষু যুগল প্রশস্ত করে বলল, আপনার শরমও আছে? আবির উত্তর না দিয়ে মেঘের দিকে নিষ্পলক চোখে তাকিয়ে আছে। মেঘ বারবার ডাকছে, কিন্তু আবিরের নজর স্থির। মেঘ এবার রাগী স্বরে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? আপনার যেহেতু মনে হয় আমি নির্লজ্জ, তাই আজ থেকে আমি নির্লজ্জের মতোই আচরণ করব। মেঘ আহমকের মতো তাকিয়ে আছে। আবিরের দৃষ্টি মেঘকে বরাবরই নাজেহাল করে। সেই সঙ্গে আবিরের উল্টোপাল্টা কথাতে মেঘ এখন হতবিহ্বল। আবির খানিক চুপ থেকে মোলায়েম কণ্ঠে শুধালো, শুনলাম কোথায় পড়ে গিয়ে জামা কাপড় নষ্ট করে আসছিস, শরীরে ব্যথা পেয়েছিস? না, তেমন ব্যথা পাইনি, কোমরে একটু লাগছে। কি করতে গেছিলি? একটা গুরুত্বপূর্ণ কাজ করতে গিয়েছিলাম, কাউকে বলা যাবে না। আমাকেও বলা যাবে না? আপনাকে অবশ্যই বলবো, কিন্তু এখন না প্লিজ। আপনি দেশে ফিরলে আপনাকে সারপ্রাইজ দিব। এখন কিন্তু আমার ভয় হচ্ছে। আবিরের মুখের অপ্রত্যাশিত কথা শুনে মেঘ বাগাড়ম্বর পূর্ণ হয়ে গেছে। গলা খাকারি দিয়ে আস্তে করে বলল, ওহ নো, আপনি আমায় ভয় পান কতটা? আবির ভ্রু কুঁচকে চাপা স্বরে বলল, আপনাকে না, আপনার কর্মকাণ্ডকে ভয় পাই। আবিরের আদরে ভঙ্গির কথোপকথন শুনে মেঘ লজ্জায় নুয়ে পড়ছে।
মুখ দিয়ে আর কোনো কথাই বের হচ্ছে না। মেঘের দুগাল লজ্জায় লাল হয়ে গেছে, নাকের ডগায় ঘাম জমে চিকচিক করছে। অডিও কলে আর মেসেজে মেঘের কথার রাজত্ব চললেও ভিডিও কলে আবিরের সাথে কথা বলতে মেঘের হিমশিম খেতে হয়। গত 1.5 বছরে আবির যতটা ভদ্র থাকার চেষ্টা করেছে, এই 2-3 মাস ভদ্রতার সেই মুখোশ সরে গেছে। সব বিধিনিষেধ ভুলে মেঘকে আপন করার এক বিচিত্র প্রচেষ্টা চলছে। আবিরের অব্যক্ত দৃষ্টি সর্বক্ষণ কিছু ব্যক্ত করতে চায়, আর সেই অবাঞ্ছিত দৃষ্টিতেই মেঘ বারংবার ঘায়েল হয়। আবিরের সাথে যতবার কথা হয় কল কাটার আগে মেঘের শেষ কথা থাকে, আই মিস ইউ। আবিরকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কাটে প্রতিবার। মেঘের এমন কর্মকাণ্ডে নিঃশব্দে হাসা ছাড়া আবিরের আর কিছুই করার থাকে না। রাত 11টার দিকে তানভীর বন্যার নাম্বারে কল দিল। আজ প্রথম কলটাই রিসিভ হলো। বন্যা মৃদুস্বরে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জ্বর কমেছে? কিছুটা। ওষুধ খেয়েছ? জি, আপনি খেয়েছেন? না। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, এত রাত হয়ে গেছে এখনো খাননি কেন? একটা কাজে শহরের বাইরে আসছিলাম, অনেক রাত হয়ে গেছে। তেমন দোকানপাট খোলা নেই, 2-একটা খোলা আছে, কিন্তু খাবারের মান তেমন ভালো না, তাই খেতে ইচ্ছে করেনি। সারা রাত না খেয়ে থাকবেন? তুমি হঠাৎ আমার খাবার নিয়ে এত চিন্তা করছো কেন? ঘটনা কি? আমার সামান্য জ্বর দেখে আপনি সন্ধ্যায় যেভাবে ডাক্তার দেখাতে উতলা হয়ে গেছিলেন, তখন কি আমি কিছু বলেছি? এটাকে সামান্য জ্বর বলে না বন্যা, 103 থেকে 104 ডিগ্রি, কখনোই স্বাভাবিক না। তার থেকে বড় কথা, এত জ্বর নিয়ে তুমি ঘুরতে বের হলে কেন? কোন বিবেকে? এই তোমার ম্যাচুরিটি? আমি কখন বললাম আমি ম্যাচিওর? তাছাড়া আজ না বের হলে হয়তো জীবনের সেরা মুহূর্তটা মিস করতাম। মানে কিসের সেরা মুহূর্ত? তেমন কিছু না, তবে অনেক কিছু। বোনের মতো তুমি শুরু করো না প্লিজ। এমনিতেই খাইনি, মাথা ঘুরছে। তোমার কথা শুনে মনে হচ্ছে এখনই বেহুশ হয়ে যাব। কি হয়েছে বলো প্লিজ। বন্যা ফিস ফিস করে বলল, আপু আসছে, বাই। বন্যা কল কেটে দিয়েছে। তানভীর থম মেরে বসে আছে। একটু পর আবিরকে মেসেজ দিল। খানিক বাদে আবিরের কল আসছে। কল রিসিভ করতেই আবির বলল, তানভীর স্বাভাবিক কণ্ঠে জানালো, বোনের সাথে কথা বলছিলাম, আর তোমার কাজ শেষ করে কথা বলছে। আমি তো তোমার মতো না আছে, সব কাজ ফেলে বউয়ের সঙ্গে প্রেম করতে লেগে যাব। দূর, বেশি কিছু বলতেও পারি না, কারণ বোনটা আমারই। আবির ঠাট্টার স্বরে শুধালো, এত রেগে আছিস কেন? কি হয়েছে ভাই? রেগে থাকবো না, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা বসছে, সবকিছুই ফাইনাল। তোমার সিদ্ধান্ত নেওয়ার জন্য জাস্ট কল দিয়েছে। 2 মিনিটের আলাপ, সেখানে তুমি আমার কল তো রিসিভ করলেই না, ওটা আমি ব্লক করে দিলা। এখন আবার আমায় বলতে আসছো আমি কাজ ফেলে কার সঙ্গে কথা বলি? বাহ ভাই বাহ। আবির স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে বলল, প্রেমের সময় যারা বাগড়া দেয় তারা মানুষরূপী আগাছা, বুঝলি? আমি আগাছা বলে তুমি আগাছা? একদম না। আমি একবার কল দিয়ে ওয়েটিং পেয়ে সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছি, আর একটা কলও দেইনি। তুই কথা শেষ করে মেসেজ দিয়েছিস, তারপর আমি কল দিয়েছি। আর তুই? আমি বারবার কল কেটে দিচ্ছিলাম, তারপরও তুই কল দিয়েই যাচ্ছিলি। হয়েছে হয়েছে, আমি মানছি আমি আগাছা। শুধু তুমি না, সবার জীবনের আগাছা আমি। বেকুবের মতো এক মেয়ের প্রেমের প্রস্তাবে রাজি হয়ে বাসার সবার চোখে আগাছা হয়েছে। ওই মেয়ের জন্য নিজের পড়াশোনা ধ্বংস করেছে, রাজনীতির নামে মুখোশধারী মানুষের সাথে প্রতিনিয়ত বাকবিতণ্ডা জড়াচ্ছে। এখন একজনকে মন থেকে ভালোবাসি, কিন্তু তার জীবনও আমি ফিলের পথে আছে। আরে আগাছাময় জীবন আমার। আবির মোলায়েম কণ্ঠে বেশ কিছুক্ষণ বোঝানোর চেষ্টা করলো। তানভীরের সভাপতি নির্বাচনের 1 বছর কেটে গেছে। 3 বছরের কমিটি এই 1 বছরেই তছনছ হয়ে গেছে। কমিটির সদস্যের ঐক্যবদ্ধ জোট ভেঙেছে। আরও 3-4 মাস আগে সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক আর সাংগঠনিক সম্পাদকেরা একের পর এক দ্বন্দ্বে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে তানভীর। স্থানীয় নেতা, এমপি, মন্ত্রীরাও সমস্যা সমাধান করতে পারছে না। মিটিংয়ে সব মেনে নিলেও সুযোগে একজন আরেকজনের মাথা ফাটাতে ব্যস্ত। তানভীরের সঙ্গে কারো পার্সোনাল শত্রুতা নেই ঠিকই, কিন্তু চোখের সামনে নীতিবিরোধী কর্মকাণ্ড সহ্যও করতে পারছে না। সেই সঙ্গে বন্যাকে নিয়ে আছে তার সুদূর চিন্তাভাবনা। বন্যার পরিবারে বন্যার বাবা সরকারি চাকরিজীবী, বড় বোনও তাই। এমনকি বন্যার আত্মীয় স্বজন বেশিরভাগই সরকারি চাকরিজীবী। বন্যার আপুর জন্য সরকারি চাকরিজীবী ছেলে খোঁজা হচ্ছে। সেখানে বন্যা তার বোনের থেকেও বেশি ব্রিলিয়ান্ট।
দেখতে শুনতে মাশাআল্লাহ, তাই স্বাভাবিকভাবেই বলা যায় বন্যাকে বিয়ে করার জন্য তানভীরের বিন্দুমাত্র যোগ্যতাও নেই। বন্যাদের বংশের কেউ কখনো রাজনীতি করেনি। সেখানে তানভীরদের বাসায় আলী আহমেদ খান এককালে এলাকার সুপরিচিত রাজনীতিবিদ ছিলেন। গ্রামের বাড়িতে এখনও ওনাকে অনেকে নেতা সাহেব হিসেবেই চেনেন। পারিবারিক ও ব্যক্তিগত শত্রুতার কারণে একসময় রাজনীতি ছেড়ে গ্রামের সাথে সম্পর্ক ছিন্ন করে ঢাকায় চলে আসেন। হয়তো বাবার রক্তের টানে কলেজ জীবনে আবিরও টুকটাক রাজনীতিতে জড়িয়েছিল, তবে পুরোপুরি জড়ানোর আগেই কলেজের এক স্যার আবিরকে বুঝিয়ে রাজনীতির চিন্তা ছাড়িয়ে পড়াশোনার প্রতি মনোযোগী করেন। আব্বু আর স্যারের কথা মেনে আবিরও রাজনীতি নিয়ে তেমন ভাবেনি। কিন্তু তানভীর আবিরের মতো না। ওই মেয়ের কারণে বাসায় যখন ঝামেলা হয়েছিল তখন 2-3 জন নেতা আলী আহমেদ খান ও মোজাম্মেল খানকে বাজে কথা বলেছিলেন। সেখান থেকেই তানভীরের ভেতর জেদ কাজ করে আর সে রাজনীতি করার সিদ্ধান্ত নেয়। রাজনীতি করতে না দিলে পড়াশোনা করবে না বলে হুমকি পর্যন্ত দিয়েছিল। তখন বয়স কম ছিল আর তানভীর এতটাই জেদি ছিল যে আবিরও তাকে মানাতে পারেনি। তাই বাধ্য হয়ে তানভীরকে বেশ কিছু শর্ত দিয়ে আবির রাজি হয়েছিল। কয়েক বছরেই তানভীরের মন উঠে গেছে। একদিন কথায় কথায় মেঘের মুখে শুনেছে বন্যার রাজনীতি একদম পছন্দ না। তাই ইদানিং তানভীরের মাথায় ভূত চেপেছে সে রাজনীতি ছেড়ে পড়াশোনা করবে, চাকরি নিয়ে বন্যাকে বিয়ে করবে। একটা সময় তানভীরের রাজনীতির জন্য আবিরকে প্রচুর বকা খেতে হয়েছিল, তবে এখন সবাই মোটামুটি স্বাভাবিক। তানভীরকে নিয়েও কারোর কোনো মাথা ব্যথা নেই। অথচ তানভীর হুট করে সিদ্ধান্ত নিয়েছে যে এই অমার্জিত রাজনীতি আর করবে না। যেখানে এক কমিটির অন্তর্ভুক্ত সদস্যরা নৈতিকতা বলে একে অপরের সঙ্গে দাঙ্গায় জড়াতে পারে, সেই নোংরা রাজনীতিতে তানভীর থাকবে না। এমপি তানভীরের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু সে তার জেদ থেকে এক চুলও নড়বে না। আবিরকে কল দেওয়ায় আবির নিরেট কণ্ঠে বলেছিল, আমার ভাই যা বলবে তাই হবে। আমি আমার ভাইকে খুব ভালোবাসি। ও যখন যা চেয়েছে আমি তাই দিয়েছি। ও রাজনীতি করতে চেয়েছে, আমি তাতেও সাপোর্ট করেছি। আর এখন সে যে সিদ্ধান্ত নিয়েছে তাতেও সাপোর্ট করব। কারণ আমি আমার ভাইকে কারোর প্রতিহিংসার আগুনে জ্বলতে দেখতে পারবো না। অতি সামান্য একটা বিষয় নিয়ে কমিটিতে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে তার প্রভাব যে আমার ভাইয়ের উপর পড়বে না তার কি গ্যারেন্টি আছে? আজ নয়তো কাল কেউ যে আমার ভাইয়ের উপর অ্যাটাক করবে না তার কি নিশ্চয়তা আছে? এমপি আবিরকে বোঝাতেও ব্যর্থ হয়েছেন। ওনাদের ইচ্ছে ছিল তানভীরকে সভাপতি পদে রেখে বাকি কিছু সদস্য যুক্ত করে জেলা ভিত্তিক নতুন করে কমিটি গঠন করে ফেলা, কিন্তু তানভীর রাজি না থাকায় নতুন করে আবারও সব কিছু করতে হবে। সেসব ভেবেই সবাই কিছুটা চিন্তিত। আগামী সপ্তাহে মিটিং ডাকা হয়েছে। সেদিন সব কিছু ঠিকঠাক হলে কমিটি ঠিক থাকবে, না হয় অফিসিয়াল কমিটি বাতিল করা হবে। তানভীরের সেসবে চিন্তা নেই। আর তানভীরকে ব্যস্ত রাখতে আবির ইচ্ছে করে অফিসের কাজ সহ বেশ কিছু কাজের জন্য তানভীরকে চাপে রাখে। দুপুর থেকে রাকিবের ফোনে রিয়া আর জান্নাত এক নাগাড়ে কল দিয়েই যাচ্ছে। বাধ্য হয়ে 4টা নাগাদ রাকিব অফিস থেকে বেরিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। রিয়া আজ সারাদিন ধরে মেঘের জন্য রান্না করেছে, সেগুলোই রাকিবকে দিয়ে পাঠাবে। রিয়ার সঙ্গে সঙ্গে জান্নাতও বায়না ধরেছে মেঘের জন্য খাবার পাঠাবে। রাকিবের কিছুই জানতো না। অফিস থেকে এসে এত আয়োজন দেখে হতভম্ব হয়ে গেছে। কারণ জিজ্ঞেস করে রিয়া বলেছে মেঘের আব্বু বিয়েতে রাজি, সেই খুশি তাদের সামান্য আয়োজন। আবিরের আব্বু রাজি হলে বিশাল আয়োজন করবে। রিয়ার কথা শুনে রাকিব রীতিমতো আশ্চর্যান্বিত হয়েছে। মেঘের আব্বু আবির মেঘের সম্পর্কে রাজি এটা রাকিব জানে না, অথচ রিয়া জান্নাত জানে। এটা ভেবেই হতাশ হচ্ছে। ফ্রেশ হয়ে আবিরকে কল দিল। আবির কল রিসিভ করতেই রাকিব বলল, ভালোই তো, আজ শ্বশুরকে রাজি করিয়ে ফেলেছিস, কাল বাপকেও রাজি করিয়ে ফেলবি, পরশু বউকে নিয়ে বিদেশে পাড়ি জমাবি। এদিকে তোর যে রাকিব নামের একটা বন্ধু ছিল সেটা বেমালুম ভুলে যাবি, বন্ধুত্বের সম্পর্ক ভেঙে দিবি। আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, 7 বছরের দূরত্বে যে বন্ধুত্ব ভাঙেনি, 5 মাসে সে বন্ধুত্ব কি ভাঙবে? আর শ্বশুর রাজি এটা তোকে কে বলেছে? জান্নাত আর রিয়া বলল তারা এই খুশিতে সারাদিন ব্যাপী রান্না করছে তোর বউকে খাওয়ানোর জন্য। মানে কি এসবের? মানে রাখ, আগে বল তোর শ্বশুর কি আসলেই রাজি? কথা বলছিস তুই? তুই কি পাগল হয়েছিস? এখন কথা বললে উপায় আছে?
একদিন রিয়্যাক্ট করেই চিন্তায় আছি। রাগে 6 মাসের হুমকি তো দিয়েছি ঠিকই, কিন্তু মানলে বিশ্বাস কবে না সব ভুলে বিয়ের আলোচনা শুরু করে দেন। আর এখন যদি এখান থেকে আমি এই কথা তুলি, দেখা যাবে কাল সকালেই মেয়ের বিয়ের জন্য তোড়জোড় শুরু করে দেবেন। জান্নাতকে কি বলছিস তাহলে? জান্নাতের সাথে মজা করছি। সে কাল ভাবির মতো আচরণ করেছে, তাই আমিও দেবরের মতো দুষ্টুমি করেছি। পুরোটা দুষ্টুমি ছিল এমনটা নয়, কারণ আমার শ্বশুরের এমন আচরণ আমাকেও বেশ ভাবাচ্ছে। কেন, কি হয়েছে? আমি রাগ করে বাসা থেকে চলে যাওয়ার পর থেকে চাচ্চু অনেক শান্ত হয়ে গেছেন। মেঘের বিয়ের জন্য নিজেই উঠে পড়ে লেগেছিলেন, আবার নিজেই চুপ হয়ে গেছেন। এমন কেন করলো আমি জানি না, তবে সন্দেহ করছি এত বছর আব্বুর সাথে আমার রেগুলার কথা হতো। চাচ্চুর সাথে 7 দিনে একদিন কিংবা 15 দিনে একদিন 2 মিনিটের জন্য কথা হতো, অথচ এবার আমি এখানে আসার পর থেকে আব্বুর থেকে বেশি চাচুর সাথে কথা হচ্ছে। রেগুলার দুবেলা করে উনি নিজেই ফোন দেন। এমন না যে শুধু প্রজেক্টের জন্য উনি চিন্তিত, এমনিতেই খোঁজ নেন কি করছি, খাচ্ছি কিনা ঠিক মতো, কবে ফিরবো, শরীর ঠিক আছে কিনা, আরও অনেক কিছু। আগে যেসব কথা আব্বু বলতো সেসব কথা এখন চাচ্চু বলেন। ওনার এমন আচরণে মাঝে মাঝে মনে হয় আমি আসার সময় ওনার মেয়েকে সাথে নিয়ে আসছি। ওনার মেয়েকে যেন সুখে রাখি, তার সাথে যেন ভালো ব্যবহার করি, সেজন্য 2 বার করে ফোন দিয়ে অ্যালার্ট করেন। ভালোই তো, উনি রাজি থাকলে তোর টেনশনই করতে হবে না। আবির কণ্ঠ 3 গুণ ভারী করে বলতে শুরু করলো। ভাই, ওনাকে আমি বিন্দু মাত্র বিশ্বাস করি না। হতেও পারে 6 মাসের হুমকির জন্য এখন কিছুটা শান্ত আছেন। শুনেছি আব্বুর সাথে ঝামেলা হয়েছে, তার জন্য হয়তো কিছুদিন চুপচাপ আছেন। যতদিন না বাসর করতে পারছি ততদিন পর্যন্ত আমি কাউকে বিশ্বাস করি না। বাসর রাতের পর দিন বলতে পারবো আমার শ্বশুর আমাকে মেনে নিয়েছে কিনা। তাকে মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, রিয়ার জান্নাত যে খুশির ঠেলায় এত কিছু রান্না করলো, এখন কি আমি খেয়ে ফেলবো সব? সোজা আমাদের বাসায় নিয়ে দিয়ে আসবি। আমার বউয়ের ভাগ থেকে একটা কিছু কমলে তোর কপালে শনি আছে। রাকিব মুচকি হেসে বলল, তুই এখনো আগের মতোই আছিস রে। মেঘকে নিয়ে সামান্য একটু মজা করলেও যেভাবে রিয়াক্ট করিস আমার ভয়ই হয়। যেদিন বাসায় মেঘের কথা বলবি সেদিন ঠিক কি হবে? কি আর হবে, আব্বুরা উল্টাপাল্টা করলে মেঘের হাতটা ধরে সোজা বাসা থেকে বেরিয়ে যাব। মেঘ যেতে না চাইলে কোলে নিয়ে চলে যাব। এটাই তো চাই, মেঘকে নিয়ে সোজা আমাদের বাসায় চলে আসিস। সেসব পরে দেখা যাবে, এখন রাখি, বের হতে হবে। আচ্ছা ঠিক আছে। রাকিব আর আরিফ খাবার নিয়ে একসঙ্গে মেঘেদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। গেটের ভেতর খোলা জায়গায় মিম আর আদি ক্রিকেট খেলছিল। মেঘও এতক্ষণ এইখানেই ছিল, কেবলই ভেতরে গেছে। আদি বোলিং করছে আর মিম ব্যাটিং করছে। রাকিবের হাতে সব খাবার, ভেতরে ঢুকে আদিদের খেলতে দেখে তাড়াতাড়ি চলে গেছে। পেছনে ছিল আরিফ। গেটের ভেতরে পা রাখতেই বল এসে ঠাস করে ঠোঁটের ওপর লাগছে। একটুর জন্য নাকটা বেঁচে গেছে। আরিফ ব্যথায় আর্তনাদ করে উঠল, মাথা চক্কর দিয়ে উঠেছে। এদিকে মিম ব্যাট ফেলে দৌড়। আদি কি করবে বুঝতে না পেরে মেঘকে ডাকতে ছুটল। আরিফ চোখে অন্ধকার দেখছে, ব্যথা সহ্য করতে না পেরে এখানেই বসে পড়েছে। রাকিব ভেতর থেকে আরিফকে 2 বার ডেকেছেও, কিন্তু মালিহা খানের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে যাওয়ায় বেরিয়ে এসে দেখতে পারেনি। আদি মেঘকে বলতেই মেঘ দ্রুত ছুটে আসছে। ততক্ষণে আরিফ কিছুটা স্বাভাবিক হয়েছে, কিন্তু দাঁতে আর মাড়িতে চাপ খাওয়ায় রক্ত বের হচ্ছে। মেঘ দৌড়ে এসে আরিফকে তুলে সাপ্লাইয়ের কাছে নিয়ে গেছে। চোখে মুখে পানি দিয়ে আরিফকে ভেতরে নিয়ে গেছে। মেঘ ফ্রিজ থেকে বরফ বের করে ঠোঁটের ওপর লাগাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই জায়গাটা ফুলে গেছে। মিম বেশ কিছুক্ষণ পর নিচে আসছে, শীতল চোখে আরিফের দিকে তাকিয়ে আছে। অন্য সময় ইচ্ছাকৃত ব্যথা দিলেও মিম আজ ইচ্ছে করে কিছু করেনি। মিম ভেবেছিল রাকিব ভাইয়া একাই এসেছেন, তাই রাকিব ভেতরে চলে যাওয়ায় আবার খেলতে শুরু করেছিল। মিম আর আদি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাকিব আরিফের পাশে সোফায় বসে আছে। আলী আহমেদ খান বাসায় ফিরে আরিফের অবস্থা দেখে চিন্তিত স্বরে জানতে চাইলেন, কি হয়েছে তোমার? আরিফ সত্যি কথা বলতে গিয়েও থেমে গেল। মিমের শীতল চোখ দুটার অসহায়ের মতো চাহনি দেখে আরিফ আস্তে করে বলল, তেমন কিছু না বড় মামা। আলী আহমেদ খান ভারী কণ্ঠে বললেন, বসো, আমি আসছি। মিম ভয়ে আরো বেশি সিটিয়ে গেছে। বড় আব্বু জোর গলায় জিজ্ঞেস করলেই আরিফ বলে দিবে। বড় আব্বু জানতে পারলে ওদের যে কি হাল করবে সেই ভেবেই মিমের হাত পা কাঁপছে। কিছুক্ষণ পর তানভীর আসছে। রাকিব তানভীরের সাথে কথা বলতে তানভীরের রুমে চলে গেছে। মেঘ রান্নাঘরে শরবত করছে আর মালিহা খান ওদের জন্য নাস্তা রেডি করছেন। মিম সেখান থেকে 1 গ্লাস শরবত নিয়ে আরিফের কাছে গেল।
মিম চোখ নামিয়ে শীতল কণ্ঠে বলল, সরি, আমি আপনাকে সত্যিই দেখিনি। হুট করে এসে ঢুকেছেন, আর বলটাও সেই সময়ই লেগেছে। আরিফ অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি জানি তুমি ইচ্ছে করে এমন করেছো। আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি সবসময় আমার সাথে এমন আচরণ করো? মিম ধীর কণ্ঠে বলল, আপনি বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে এমনটা করিনি। মিথ্যাবাদী মেয়ে, চুপ করো। বড় মামা আসলে আমি সব বলে দিব। মিমের এবার রাগ উঠে গেছে। হাতে থাকা গ্লাসের শরবতটা শেষ করে গ্লাস রাখতে রাখতে রাগান্বিত স্বরে বলল, আপনি আমায় ভয় দেখাচ্ছেন? কি ভাবছেন আমি খুব ভীতু? একদম না, আমি কাউকে ভয় পাই না। আমার কারণে ব্যথা পেয়েছেন, তাই মানবতার খাতিরে সরি বলতে আসছিলাম। এখন বুঝতে পারছি আপনি এই সরি যোগ্যই না। মিম রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে গেছে। আরিফ আর রাকিব নাস্তা করে সন্ধ্যার আগে আগে বেরিয়েছে। এর মধ্যে রাকিবের ফোন দিয়ে রিয়ার সাথে ভিডিও কলেও কথা বলেছে মেঘ। সন্ধ্যার পর আবিরকে একটা ছেলের ছবি পাঠিয়ে মেঘ মেসেজ দিয়েছে। ছেলেটা কেমন? ভালো। কে? মেঘ পরপর একটা বিয়ের কার্ডের ছবি পাঠিয়ে মেসেজ দিল। আগামী শুক্রবার বিয়ে, আপনার দাওয়াত রইল, চলে আসবেন। মানে কার বিয়ে? মেঘ মুচকি হেসে লিখল, আমার। মার্ডার করে ফেলবো। মেঘ কতগুলো হাসির ইমোজি পাঠিয়ে লিখল, মার্ডার করতে হলেও আপনাকে আমার সামনে আসতে হবে। বিয়ের দিন দেখা হচ্ছে তাহলে। আবির এবার কল দিল। মেঘ ভয় কল রিসিভ করছে না, কারণ কল রিসিভ করলেই বকা খেতে হবে। 3 বারের মাথায় বাধ্য হয়ে কল রিসিভ করলো। আবির রাগান্বিত কণ্ঠে জিজ্ঞেস করলো, ছেলেটাকে? বয়ফ্রেন্ড। কার? আমার। রাগাবি নামায়, ছেলেটাকে বল। বললাম তো বয়ফ্রেন্ড। কার? আমার বান্ধবী মায়ার বয়ফ্রেন্ড। কার্ড কার? মায়ার বিয়ে শুক্রবারে, সেটারই কার্ড। বারবার নিজের কথা বলছিলি কেন? আমার বিয়ের কথা শুনে কতটা খুশি হন তাই দেখছিলাম। আবির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মোলায়েম কণ্ঠে বলল, বিয়ে করার খুব ইচ্ছে তোর? হ্যাঁ, অনেক ইচ্ছে। বিয়ে করলে সাজতে পারবো, ছবি তুলতে পারবো, অনেকগুলো শাড়ি হবে, ড্রেস হবে, কত কত গিফট পাবো। সবগুলো নিয়ে পালাই যাব। মানে কোথায় পালাবি? মেঘ ফিস ফিস করে বলল, আমি তো বিয়ে করব শুধু গিফটগুলোর জন্য। যা যা পাবো সব নিয়ে নিরুদ্দেশ হয়ে যাব। বাহ, অসাধারণ চিন্তা ভাবনা আপনার। টাকা পাঠায় বিয়ের শপিং করতে করতে রুম ভরে ফেলুন, তবুও মানুষের গিফটের আশায় বসে থাকিয়েন না। আপনি বুঝতে পারছেন না, বিয়ে জিনিসপত্র নিয়ে পালানোর মজাই আলাদা। আবির দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বিড়বিড় করলো, জিনিসপত্র না নিলেও আপনাকে নিয়ে আমি পালাবো, এটা নিশ্চিত। আবির কিছু বলছে না দেখে মেঘ মোলায়েম কণ্ঠে বলল, একটা কথা বলি? বলছিলাম না, থাক। কি হয়েছে? বিয়েতে যেতে চাচ্ছিস? মেঘ চোখ বড় বড় করে ভীত কণ্ঠে বলল, আসলে মায়া খুব জোর করছে, না করে দিব। না করতে হবে না, যার সমস্যা নেই। আর কে কে যাবে? বন্যা বন্যা, আমি, মিম আর পাখি। তানভীর ভাইয়া যেতে চাইলে যাবে। ভাইয়াকে আর আপনাকেও দাওয়াত দিয়েছে। সে আমাকে চিনে? আচ্ছা, যেখানেই যান সাবধানে থাকবেন। জি অবশ্যই, আল্লাহ হাফেজ। শুক্রবার মিম মেঘ বন্যাকে নিয়ে বিয়ে খেতে গেছে। পাখি আলাদাভাবে ওর হাজব্যান্ডের সাথে গিয়েছে। মেঘ তানভীরকে যেতে বলেছিল, এমনকি মায়া নিজেও ফোন দিয়ে তানভীরকে বলেছে, কিন্তু তানভীর যেতে রাজি হয়নি। ছোট বোনের বান্ধবীর বিয়েতে যাওয়াটা তানভীরের কাছে কেমন যেন লাগে। পাখির বিয়েতেও তানভীর যায়নি। মেঘ, মিম আর বন্যা বিয়ে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে ঘুরে ফিরে বন্যাকে বাসায় দিয়ে সন্ধ্যার দিকে বাসায় পৌঁছেছে। আজ বাড়ির পরিবেশ অন্যরকম। আবির যাওয়ার এতদিন পর 3 ভাই একসঙ্গে বাড়িতে উপস্থিত হয়েছেন। 3 ভাই সোফায় বসে চা খাচ্ছেন আর গল্প করছেন। মেঘ আর মিম একসঙ্গে সালাম দিল। মোজাম্মেল খান উঠে গিয়ে দুইজনের মাথায় হাত বুলিয়ে ঠান্ডা কণ্ঠে শুধালেন, কেমন আছিস তোরা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোদের জন্য জামা নিয়ে আসছি, দেখ পছন্দ হয় কিনা। মেঘ আর মিম জামা পেয়ে খুশিতে গদগদ হয়ে রুমে চলে গেছে। ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর নিচে এসে সবার সঙ্গে গল্প করতে বসেছে। গল্প কিছুই না, ওনারা কথা বলছেন, মেঘ আর মিম বসে বসে শুনছে। তানভীর ছাড়া এখানে সবাই উপস্থিত আছে। কিছুক্ষণ বাদে তানভীরও নিচে আসছে। অনেকদিন পর ভাইদের পেয়ে আলী আহমেদ খান মন খুলে কথা বলছেন। মোজাম্মেল খান তানভীরকে উদ্দেশ্য করে শান্ত কণ্ঠে শুধালেন, শুনলাম তুমি নাকি রাজনীতি করবে না?
জি। হঠাৎ এই চিন্তা মাথায় ঢুকলো কিভাবে? এমনিতেই। মোজাম্মেল খান এবার হুঙ্কার দিয়ে উঠলেন। লক্ষ্য স্থির না করলে জীবনেও কিছু করতে পারবে না। এই যে ভাই ভাই করো, ভাইয়ের থেকে কিছু তো শিখতে পারো। আমাদের কোম্পানির বেশিরভাগ দায়িত্ব একা সামলিয়েও নিজের কোম্পানি দাঁড় করিয়ে ফেলেছে। শুধু তাই নয়, এই যে গত 2 মাস রাজশাহী আর চট্টগ্রাম ছিলাম, আমার তেমন কোনো কাজেই করতে হয়নি। আবির অলরেডি সব কিছু গুছিয়ে রেখে গেছে। এমনকি ওখানে থেকেও প্রতিনিয়ত এখানের খোঁজ নিচ্ছে। আর তুমি কি করছো? একবার পড়াশোনা ছেড়ে দিচ্ছ, আবিরের কথায় এখনও নামমাত্র পড়াশোনা করছো। হুট করে রাজনীতির ভূত চাপছে মাথায়, এখন আবার বলছো রাজনীতি করবা না। তুমি আসলে কি চাও? কি করবা জীবনে? এমন করলে কোনো মেয়ের বাবা তোমার কাছে মেয়ের বিয়ে দিবে? তানভীর মনে মনে বিড়বিড় করছে। কোনো মেয়ের প্রয়োজন নেই, শুধু বন্যা হলেই হবে। আমি পড়াশোনা করে সরকারি চাকরি নিয়ে বন্যাকে বিয়ে করব। কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারল না। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন, যদি কিছু করতে না পারো, কাল থেকে আমাদের অফিসেই যেও। বাবা চাচার ব্যবসা যেহেতু আছে, সেটারই হাল ধরো। আব্বুর কথা বলার ধরন মেঘের একদম সুবিধা লাগছে না। মেঘ তানভীরকে এক পলক দেখে নিল। তানভীর মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। আব্বু বড় আব্বুর সামনে কথা বলার স্বভাব আবির তানভীর কারণে নেই। মেঘ কপট রাগী স্বরে বলল, ভাইয়া অফিসে যাবে না, পড়াশোনা করে চাকরি নেবে। ভাই মোজাম্মেল খান মেকি স্বরে বললেন। তোমার ভাই করবে চাকরি? মেঘের মন খারাপ হয়ে গেছে। তানভীরের দিকে তাকিয়ে আছে। নিজের উপর কনফিডেন্স নিয়ে বন্যাকে প্রপোজ করেছে। মেঘ বন্যার ইচ্ছা অনিচ্ছা সবটাই মেঘ জানে। বন্যার আব্বু স্ট্রং মেন্টালিটির মানুষ। উনি যদি একবার মন স্থির করেন চাকরিজীবী ছাড়া মেয়ে বিয়ে দিবেন না, তাহলে আর কোনোদিনও ওনাকে রাজি করানো সম্ভব না। তাই আগে থেকেই ভাইকে প্রস্তুত করতে হবে। মেঘ তানভীরের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ভাইয়া চাকরি করবে, ভাইয়াকে কেউ কিছু বলবা না। ভাইয়া ব্যবসা করবে না, চাকরি করবে। তানভীর বিস্ময় চোখে মেঘের দিকে চেয়ে আছে। মেঘ ফোপাতে ফোপাতে রুমে চলে গেছে। মনের বিরুদ্ধে কিছু ঘটলেই অভিমানী মেঘের বুক খুঁড়ে কান্না আসে। মোজাম্মেল খান তানভীরের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, তোমাকে নিয়ে ওরা তোমার থেকেও বেশি কনফিডেন্ট, অথচ তুমি কি দাম দিচ্ছ? আবির নিজের কারণে আজ পর্যন্ত যতবার কাঠগড়ায় দাঁড়িয়েছে, তার থেকে কয়েক হাজার গুণ বেশি তোমার জন্য দাঁড়িয়েছে। আমার এইটুকু মেয়েটা পর্যন্ত তোমার জন্য কান্না করছে। তুমি কি এগুলো বুঝো? তোমার কি উচিত না ওদের মুখে একটু হাসি ফোটানো? আলী আহমেদ খান কোমল কণ্ঠে বললেন, বাদ দে, বাসায় ফিরে ছেলেটাকে না বকলে কি তোর শান্তি লাগে না? মোজাম্মেল খান চিন্তিত স্বরে বললেন, তোমার এত চিন্তা নাই, একমাত্র ছেলে, তাও আবার প্রতিষ্ঠিত। আবির কি তোর ছেলে না? আবির আমার ছেলের মতো, কিন্তু তানভীর আমার ছেলে। ওর ভবিষ্যৎ নিয়ে আমাকেই ভাবতে হবে। আলী আহমেদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, ছেলে মেয়েদের মাঝে বিবাদ সৃষ্টি করিস না। আবির, তানভীর, মেঘ, মিম আদি প্রত্যেকেই আমাদের সন্তান। কেউ কারোর থেকে বেশি আদরের না, সবাই সমান। বাগবিতণ্ডা চলল বেশ কিছুক্ষণ। আলী আহমেদ খান তানভীরকে রুমে চলে যেতে বলেছেন। এদিকে মেঘ কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। তানভীর ডাকতে এসে ঘুমাচ্ছে দেখে চলে গেছে। আবিরকেও জানিয়ে দিয়েছে। রাত 1:30 নাগাদ মেঘের ফোন ভাইব্রেশন হচ্ছে। 2বার বাজতেই মেঘ ঘুমের মধ্যে কল রিসিভ করলো। অপর পাশ থেকে আবিরের আতঙ্কিত কণ্ঠস্বর আসলো, মেঘ, হাই মেঘ, তুই ঠিক আছিস? আবিরের গলা কাঁপছে, কণ্ঠস্বর ভেজা। মেঘ থতমত খেয়ে বলল, হ্যাঁ, আপনার কি হয়েছে? আবির কথা বলতে পারছে না, চাপা কান্নার শব্দ আসছে। মেঘ শোয়া থেকে উঠে বসে উদ্বিগ্ন কণ্ঠে ডাকলো, আবির ভাই। একটু থেমে আবারও শুধালো, কি হয়েছে আপনার, কাঁদছেন কেন? আবির কিছু না বলে কল কেটে দিয়েছে। মেঘ দ্রুত ওয়াশরুম থেকে মুখ ধুয়ে এসে নেট অন করে তাড়াতাড়ি আবিরকে ভিডিও কল দিল। খানিক বাদে আবির কল রিসিভ করলো। বৈদ্যুতিক বাতির আলোতে আবিরের রক্তাভ চোখে চোখ পড়তেই মেঘের শরীর কম্পিত হলো। ফ্যাকাশে চেহারা, গালে পানির দাগ, চোখের নিচ ভিজে আছে এখনো। লাইটের আলোতে চিকচিক করছে। মেঘ আর্তনাদ করে উঠল, কি হয়েছে আপনার? জানি না। ঘুমাচ্ছিলেন? বাজে স্বপ্ন দেখেছেন? ভয় পাইছেন? আবির ভ্রু কুচকে মেঘের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে উত্তর দিল, আর একটু হলে আত্মাটা বেরিয়ে যেত। মেঘ নির্বোধের মতো আবিরের দিকে তাকিয়ে আছে।
হঠাৎ ঠোঁট বেঁকিয়ে মুচকি হেসে বলল, আপনি না খুব সাহসী, এত ভয় পেলে হবে? আবির চোখ মুছে রাজভারী কণ্ঠে জবাব দিল, পৃথিবীর সবার কাছে আমি সাহসী হলেও আমার মন জানে একজনের জন্য আমার হৃৎপিণ্ড ঠিক কতটা দুর্বল। তার কিছু হলে আমি সত্যি মরে যাব। আবিরের নিগুড় আঁখি যুগলে অসহায়ত্বের ছাপ। মেঘ অভিনিবেষ্টের ন্যায় আবিরের জলসিক্ত নয়নের পানে তাকিয়ে আছে। হৃৎপিণ্ডের তীব্র কম্পনে মেঘের গায়ের রক্ত প্রবল বেগে টকবক করছে। আবিরের নিঃশ্বাস ভারী হয়ে গেছে, অনবরত তীর করে ঠোঁট কাঁপছে, মাথা থেকে ঘামের রেখা কপালের পাশ বেয়ে গড়িয়ে পড়ছে। আবিরের শীতল দুচোখ মেঘের অভিমুখে। মেঘ আনমনে কত কিছু ভেবে হঠাৎ পল্লব ঝাপটে প্রশ্ন করল,